ঘন জঙ্গলের মাঝখানে একটি ছোট্ট কাঁচা বাড়ি। মাটির দেয়াল, খড়ের ছাউনি, বাইরে ছোট্ট উঠোন, পাশে মাটির চুলা। সেই বাড়িতে থাকতো দুই ভাই বোন, অর্জুন আর মালতী। বহু বছর আগে অসুখে তাদের মা বাবা মারা যান। সেই থেকে সংসারের সব দায়িত্ব অর্জুনের কাঁধে। অর্জুন শান্ত, পরিশ্রমী, দায়িত্ববান। মালতী চঞ্চল, সরল, হাসি খুশি। সেদিন সন্ধ্যায় অর্জুন মাথায় ভারী কাঠের গাঁটরি নিয়ে বাড়ি ফিরল। মালতী, আমি জঙ্গল থেকে খুব ক্লান্ত হয়ে ফিরেছি। তুই একটু চুলায় আগুন জ্বালিয়ে ভাত বসিয়ে দে তো। আজ কাঠগুলো খুব ভারী ছিল। কাল সকালে এগুলো হাটে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে, তাই একটু তাড়াতাড়ি খেয়ে বিশ্রাম নিতে চাই। দাদা, তুমি সব সময় আমাকেই রান্না করতে বলো। আমি তো সারাদিন ঘরের কাজ করি, কখনো কখনো খুব ক্লান্ত লাগে। তুমিও তো একদিন রান্না করতে পারো। আরে পাগলি, রাগ করিস না। তুই যদি এখন থেকেই রান্না শিখে রাখিস তাহলে পরে অনেক কাজে লাগবে। সংসার চালাতে গেলে এসব কাজ জানতে হয়। তুই রান্না কর, আমি ততক্ষণে পানি এনে দিচ্ছি আর কাঠগুলো গুছিয়ে রাখছি। দাদা, মা যদি থাকতো তাহলে হয়তো আমাকে এত কাজ করতে হতো না। মা বাবা নেই ঠিকই, কিন্তু তাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। আমরা যদি সাহস করে একসাথে থাকি তাহলে কোনো কষ্টই আমাদের হারাতে পারবে না। মালতীর চোখ ভিজে উঠল, কিন্তু সে হাসল। রাতে দুজনে একসাথে ভাত ডাল খেল। বাইরে জঙ্গলের নীরবতা, ভিতরে ভাই বোনের সাহস আর বিশ্বাসের আলো। পরদিন সকালেই অর্জুন আর মালতী কাঠের গাঁটুরি মাথায় নিয়ে হাটে গিয়েছিল। কাঠ বিক্রি করে যা সামান্য টাকা পেল তা দিয়ে চাল ডাল কিনে বিকেলের আগেই বাড়ি ফিরল। কিন্তু আকাশের মুখ তখনই ভারী হয়ে উঠেছিল। দিগন্ত জুড়ে কালো মেঘ, হঠাৎ ঝোড়ো হাওয়া, তারপরে শুরু হলো প্রবল বর্ষণ। খড়ের ছাউনি কাঁপতে লাগলো, মাটির দেয়ালে জল চুইয়ে পড়ছে। দাদা, এই ঝড়টা খুব ভয়ানক লাগছে। ছাউনিটা এত জোরে কাঁপছে যে মনে হচ্ছে বুঝি ভেঙে পড়বে। যদি ছাউনি ভেঙে যায় তাহলে আমরা কোথায় থাকব? চারদিকে শুধু জঙ্গল। আমি খুব ভয় পাচ্ছি। ভয় পাবি না মালতী। ঝড় যত বড়ই হোক, সাহস হারালে চলবে না। আমরা একসাথে আছি, এটাই সবচেয়ে বড় শক্তি। এই ছোট্ট বাড়িটা অনেক ঝড় বাদল দেখেছে, এবারও টিকে যাবে। তুই শুধু আমার পাশে থাক। বাইরে ঝড়ে গাছ দুলছে, ডালপালা ভাঙার শব্দ ভেসে আসছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে, আর পুরো জঙ্গল এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছে। মালতী চুপচাপ দাদার পাশে এসে বসে। দাদা, যদি সত্যি বাড়িটা ভেঙে যায় তখন আমরা কোথায় যাব? এই জঙ্গলে তো আমাদের আর কোনো আশ্রয় নেই। শোনো মালতী, বাড়ি যদি ভেঙেও যায় তাতে ভয় পাওয়ার কিছু নেই। আমরা আবার নতুন করে বানাবো। মাটি, কাঠ আর খড় জোগাড় করব, আবার ঘর তুলব। মা বাবা আমাদের শিখিয়ে গেছেন, কষ্টের সামনে কখনো ভয় পেতে নেই। সারা রাত ঝড় চলল। দুজনে ঠিকমতো ঘুমোতে পারল না। ভোরে বৃষ্টি থামল, সূর্যের আলো ধীরে ধীরে উঠোনে পড়ল। দুজন বাইরে বেরিয়ে দেখে দেয়াল ভিজে গেছে, কিন্তু বাড়ি অটুট। মালতী হাঁপ ছেড়ে বাঁচল। দাদা দেখো, আমাদের বাড়িটা ভাঙেনি। আমি তো ভেবেছিলাম রাতে সব শেষ হয়ে যাবে। মনে হচ্ছে যেন বাড়িটাও আমাদের মতোই সাহস করে ঝড়ের সাথে লড়াই করেছে। এই বাড়িটা শুধু মাটির দেয়াল আর খড়ের ছাউনি দিয়ে তৈরি নয় মালতী। এর ভেতরে আছে আমাদের পরিশ্রম, আমাদের আশা
আর সাহস, তাই এত বড় ঝড়ও এটাকে ভাঙতে পারেনি। কয়েকদিন পর বর্ষা প্রায় থেমে গেল। মাঠে সবুজ শস্য মাথা তুলতে শুরু করেছে। গ্রামের লোকজন মেলার প্রস্তুতি নিতে ব্যস্ত। প্রতি বছর বর্ষার পর বড় মেলা বসে, কিন্তু এবছর গ্রামের মানুষ খুশির চেয়ে বেশি চিন্তিত। কারণ জমিদার গিরিধারী সাহা আর প্রধান নিতাই মণ্ডল জোর করে চাঁদা তুলছে। এক সকালে মালতী উঠোনে ধান শুকোচ্ছে আর চুলায় পায়েস বসিয়েছে। অর্জুন নদী থেকে জল তুলে ফিরছে। এমন সময় দূর থেকে দেখা গেল জমিদার আর প্রধান তাদের বাড়ির দিকে আসছে। দাদা, ওদের দেখছো? জমিদার আর প্রধান আমাদের বাড়ির দিকেই আসছে। আমার খুব ভয় লাগছে। যদি ওরা আমাদের কাছ থেকেও জোর করে টাকা চায়। হ্যাঁ, মেলা সামনে বলেই হয়তো চাঁদার কথা বলতে আসছে। কিন্তু আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে বাড়তি টাকা নেই। তবু একটা কথা মনে রাখিস, অন্যায়ের সামনে কখনো মাথা নোয়ানো যাবে না। দুজনেই জানত তাদের হাতে বাড়তি টাকা নেই, কিন্তু তারা এটাও জানত অন্যায়ের সামনে মাথা নোয়ানো যাবে না। ঝড়ের রাত কেটে গেছে, এবার শুরু হতে চলেছে আরেক ঝড়, মানুষের লোভ আর ক্ষমতার ঝড়। গিরিধারী সাহা আর প্রধান নিতাই মণ্ডল একজন চাকরকে সঙ্গে নিয়ে এসে উঠোনে দাঁড়াল। গিরধারীর মুখে অহংকারের হাসি। ওই অর্জুন, কোথায় আছিস? বেরিয়ে আয় তো, মেলার চাঁদা নিতে এসেছি। গায়ের বড় মেলা সামনে সবাই নিজের সামর্থ্য মতো দিচ্ছে, তোদেরও দিতে হবে। জমিদারের ডাকে কেউ না বলতে পারে না। জমিদার বাবু, আমরা তো আগেও বলেছি, আমাদের অবস্থা আপনারা ভালো করেই জানেন। আমরা সারাদিন জঙ্গলে কাঠ কেটে হাটে বিক্রি করি, তাতেই কোনো মতে সংসার চলে। অনেক সময় দুবেলা খাবার জোটাতেও কষ্ট হয়, তাই টাকা দিয়ে চাঁদা দেওয়া আমাদের পক্ষে সত্যিই সম্ভব নয়। তবে মেলার কাজে আমরা সবসময় সাহায্য করি, এবারও করব। গরিব বলে কি গায়ের মেলা বন্ধ হয়ে যাবে? গায়ের সম্মান রাখতে হলে সবারই কিছু না কিছু দিতে হয়। তোরা যদি না দিস তাহলে অন্যরা কি বলবে? নিয়ম সবার জন্য এক। প্রধানমশাই, আমরা প্রতি বছর মেলার সময় সবার আগে কাজ করতে যাই। মন্দির পরিষ্কার করি, পুকুর থেকে জল তুলি, মেলার মাঠ সাজাতে সাহায্য করি। সারা দিন কাজ করি, তবু কখনো কোনো অভিযোগ করিনি। এটাই তো আমাদের দান। পেট কেটে টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। বেশি কথা বলিস না মেয়ে। তোরা কি ভাবছিস জমিদারের কথা অমান্য করেও দিব্যি থাকতে পারবি? যদি চাঁদা না দিস তাহলে চৌপালে তোদের নাম খারাপ করে দেব। তখন দেখবি এই গাঁয়ে তোদের পাশে কে দাঁড়ায়। জমিদার বাবু, আমরা গরিব মানুষ ঠিকই, কিন্তু অসৎ নই। অন্যায়ভাবে টাকা দিতে পারবো না। তবে গাঁয়ের মেলার কাজে আমরা আগের মতোই সাহায্য করব। আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা গাঁয়ের পাশে থাকব। এই সময় কয়েকজন প্রতিবেশী জড়ো হয়ে গেল। তারা দূর থেকে সব শুনছিল। ওরা সত্যিই গরিব, জোর করে নিলে ঠিক হবে না। এই দুই ভাই বোন তো সবার বিপদে আগে ছুটে যায়, ওদের উপর এত চাপ দেওয়া ঠিক নয়। তোমরা চুপ থাকো। এখানে জমিদারের হুকুম চলে, কে কত দেবে সেটা আমরা ঠিক করব। কিন্তু এবার বাতাস বদলাচ্ছে। মানুষজন ফিস ফিস করে কথা বলতে শুরু করেছে। মালতী সোজা চোখে তাকিয়ে বলল, আমরা অনাথ বলেই কি সবাই আমাদের ভয় দেখাবে? আমাদের মা বাবা নেই ঠিকই, কিন্তু তাদের রেখে যাওয়া জমি আর সম্মান আছে। আমরা সেই জমি ছাড়ব না, আর অন্যায়ও মেনে নেব না। এক এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। গিরধারী বুঝল এখন চাপ দিলে উল্টো ফল হতে পারে। সে দাঁত চেপে বলল, ঠিক আছে, আজকের মতো যাচ্ছি, কিন্তু মনে রাখিস জমিদারের কথা অমান্য করলে তার ফল ভালো হয় না। দাদা, আমার মনে হচ্ছে ওরা এত সহজে ছেড়ে দেবে না। ওদের চোখে আজ অন্যরকম কিছু দেখলাম। হ্যাঁ মালতী, ওরা সহজে ছাড়বে না, কিন্তু আজ আমরা মাথা নত করিনি।
সত্যের পথে থাকলে ভয় পাওয়ার কিছু নেই। এই লড়াই শুধু টাকার নয়, আমাদের সম্মান আর অধিকার রক্ষার লড়াই। দুজনেই বুঝেছিল আজ শুধু চাঁদার কথা নয়, এ লড়াই তাদের জমি, সম্মান আর অস্তিত্বের। সেদিন সন্ধ্যায় অর্জুন আর মালতী চুপচাপ খিচুড়ি খাচ্ছিল। বাইরে জঙ্গলের হাওয়া বইছে, কিন্তু তাদের মনে অদ্ভুত অশান্তি। দাদা, আজ সারাদিন আমার মনটা কেমন অস্থির লাগছে। জমিদার আর প্রধান যেভাবে আমাদের দিকে তাকাচ্ছিল সেটা একদম ভালো লাগেনি। মনে হচ্ছিল তারা যেন অন্য কিছু ভাবছে। আমারও ঠিক তাই মনে হয়েছে। চাঁদার কথা শুধু অজুহাত, আসল কথা হলো ওদের নজর আমাদের এই জমিটার দিকে। এই নির্জন জায়গাটা ওদের লোভ বাড়িয়ে দিয়েছে। জমি? কিন্তু দাদা, এটা তো আমাদের মা বাবার শেষ স্মৃতি। এই বাড়ি আর এই জমিটাই তো তাদের রেখে যাওয়া সবকিছু। সেই কারণেই ওরা এটা চাইছে মালতী। জঙ্গলের ধারে এমন নির্জন জায়গা খুব কমই আছে। এখানে যা খুশি করা যায় কেউ সহজে জানতে পারবে না। তাই ওরা যে করেই হোক আমাদের ভয় দেখিয়ে জমিটা নিতে চায়। ওদিকে সেই সময় গিরিধারী সাহার বড় ঘরে আলো জ্বলছে। ভেতরে বসে আছে গিরিধারী আর নিতাই। আমি বহু বছর আগে ওদের বাবার কাছে এই জমিটা কিনতে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে সবার সামনে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। সেই অপমান আমি আজও ভুলিনি। এবার সেই অপমানের বদলা নেব। জমিটা যদি আমাদের হাতে আসে তাহলে আমরা এখানে নিশ্চিন্তে আমাদের ব্যবসা চালাতে পারব। জঙ্গলের ধারে বলে কেউ সন্দেহও করবে না। মেলার চাঁদার অজুহাতে ওদের চাপে ফেলব। যদি ভয় পেয়ে যায় তাহলে নিজেরাই জমি ছেড়ে দেবে, আর যদি না দেয় তাহলে সমাজ থেকেই আলাদা করে দেব। আর যদি তাতেও না মানে? তাহলে একটু ভয় দেখাতে হবে। আজ রাতেই গিয়ে শেষবারের মতো বলে আসব। ওদের অজান্তে দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিলেন শিবনাথ কাকা। তিনি সন্দেহ করেছিলেন, তাই চুপি চুপি নজর রাখছিলেন। শিবনাথ কাকার মুখ শক্ত হয়ে গেল। এরা শুধু চাঁদার জন্য নয়, জমি দখলের জন্যই সব করছে। এটা যদি এখনই না থামাই তাহলে ওই দুই অনাথ বাচ্চার বড় ক্ষতি হয়ে যাবে। তিনি দ্রুত ঠাকুর অনিরুদ্ধ রায়ের বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে রাত গভীর হলে গিরিধারী আর নিতাই একজন চাকর নিয়ে অর্জুনদের বাড়ির দিকে এগোল। অর্জুন তখন উঠোনে বসেছিল, মালতী ভেতরে। শেষবারের মতো বলছি অর্জুন, এই জমি আমাদের দিয়ে দাও। বদলে কিছু টাকা পেয়ে যাবে। গরিব মানুষের জন্য সেটাই ভালো। না হলে সমাজ থেকে তোমাদের আলাদা করে দেওয়া হবে। আমরা গরিব হতে পারি, কিন্তু ভয় পাই না। এই জমি আমাদের মা বাবার স্মৃতি। আমরা বেঁচে থাকতে এটা কখনো ছাড়ব না। আপনারা বড় মানুষ, অন্যায় করে নিজের সম্মান ছোট করবেন না। আমাদের ভয় দেখিয়ে কিছু পাবেন না। তোমরা এখনো বুঝছো না। কাল থেকে গাঁয়ের কেউ তোমাদের সঙ্গে কথা বলবে না। ঠিক তখনই অন্ধকার থেকে শিবনাথ কাকা বেরিয়ে এলেন। আমি দেখব কে সমাজ থেকে তাড়ায়। তোমাদের সব কথা আমি শুনেছি। অন্যায় করে কাউকে ভয় দেখানো এত সহজ নয়। গিরিধারী থমকে গেল। চলো এখান থেকে, এখন কথা বাড়ানো ঠিক হবে না। কাকা, ওরা কি সত্যিই আমাদের তাড়িয়ে দেবে? না রে মা, সত্যের পাশে মানুষ দাঁড়ায়। কাল সব সত্য সবার সামনে বলবো। অন্যায় বেশি দিন টেকে না। রাতটা যেন শেষই হচ্ছিল না। অর্জুন আর মালতী দুজনেই ঘুমোতে পারছিল না। বাইরে জঙ্গলের হাওয়া বইছে, মাঝে মাঝে শিয়ালের ডাক ভেসে আসছে। দাদা, আমার খুব ভয় লাগছে। যদি সত্যি ওরা আমাদের সমাজ থেকে আলাদা করে দেয়, যদি কেউ আমাদের সঙ্গে কথা না বলে সাহায্য না করে,
তখন আমরা কিভাবে থাকব? ভয় পাবি না মালতী, আমরা তো কোনো অন্যায় করিনি। সত্যের পথে থাকলে ভয় পাওয়ার কিছু নেই। তবে আমাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ ওরা সহজে হার মানবে না। সকালে তারা শিবনাথ কাকার বাড়িতে গেল। আমি কাল সব শুনেছি। গিরিধারী আর নিতাই শুধু চাঁদার জন্য আসেনি, ওরা তোদের জমি দখল করারই পরিকল্পনা করছে। কাকা, তাহলে আমরা কি করব যদি ওরা জোর করে কিছু করে বসে? প্রথমে একটা কথা বলো, তোদের জমির কাগজ আছে তো? যদি কাগজ থাকে তাহলে কেউ এত সহজে তোদের কিছু করতে পারবে না। হ্যাঁ কাকা, আছে। বাবা সব কাগজ খুব যত্ন করে রেখে গিয়েছিলেন। আমি সেগুলো এখনো ভালো করে সামলে রেখেছি। ভালো, কাগজগুলো আরও ভালো করে লুকিয়ে রাখিস। আমি আজই ঠাকুর অনিরুদ্ধ রায়ের সঙ্গে কথা বলবো। তিনি যদি সব জানেন তাহলে নিশ্চয়ই ন্যায় বিচার হবে। কাকা, ঠাকুরমশাই কি আমাদের কথা সত্যি শুনবেন? নিশ্চয়ই শুনবেন। তিনি কঠোর মানুষ ঠিকই, কিন্তু অন্যায় সহ্য করেন না। সত্যের পাশে দাঁড়াতেই তিনি সব সময় প্রস্তুত থাকেন। সেই দিনই কাকা ঠাকুর অনিরুদ্ধ রায়ের বাড়িতে গেলেন। ঠাকুর বড় উঠোনে বসেছিলেন, চারপাশে কয়েকজন বিশ্বস্ত লোক। কাকা সব কথা খুলে বললেন, চাঁদার অজুহাত, জমি দখলের পরিকল্পনা, রাতের হুমকি, সব। ঠাকুরের চোখ কঠিন হয়ে উঠল। আমি আগেও গিরিধারীর কিছু অবৈধ কাজের কথা শুনেছিলাম, কিন্তু তখন কোনো প্রমাণ পাইনি। এবার যদি সত্যিই প্রমাণ পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনি যদি আপনার একজন বিশ্বস্ত লোক দেন তাহলে আমরা গোপনে নজর রাখতে পারি। ওরা নিশ্চয়ই আবার কিছু পরিকল্পনা করবে। ঠিক আছে, আজ থেকেই নজরদারি শুরু হবে। যদি সত্যিই প্রমাণ পাওয়া যায় তাহলে কাল চৌপালে সবাইকে ডেকে বিচার হবে। ওদের জমি না পেলে আমার বড় কাজ আটকে যাবে। এতদিনের পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। চিন্তা করবেন না, কাল চৌপালে ওদের এমন অপমান করব যে নিজেরাই গ্রাম ছেড়ে পালাতে চাইবে। কিন্তু তারা বুঝতে পারছিল না এবার তাদের ওপরও নজর রাখা হচ্ছে। সেই রাতে ঠাকুরের লোক লুকিয়ে সব শুনল, অবৈধ ব্যবসার পরিকল্পনা, ভয় দেখিয়ে জমি দখলের কথা। সব প্রমাণ সংগ্রহ করা হলো। ভোরের আগে খবর পৌঁছে গেল ঠাকুরের কাছে। কাল সকালেই চৌপাল এলে সবাইকে ডাকা হবে। সত্য লুকিয়ে থাকবে না। দাদা, কাল কি হবে? সবাই যদি আমাদের বিরুদ্ধে যায়? যাই হোক মালতী, আমরা শুধু সত্যটাই বলবো। মা বাবার জমি আমরা কোনোভাবেই ছাড়ব না। পরদিন সকাল থেকেই গ্রামের চৌপালে ভিড় জমতে শুরু করলো। পুরুষ, মহিলা সবাই এসেছে। বাতাসে চাপা উত্তেজনা। অর্জুন আর মালতী একটু দূরে দাঁড়িয়ে। মালতীর হাত কাঁপছে। দাদা, আমার খুব ভয় লাগছে। যদি সবাই আমাদেরই দোষী ভাবে, যদি কেউ আমাদের কথা বিশ্বাস না করে? ভয় পাবি না মালতী, আমরা যা জানি তাই বলবো। আমরা তো কোনো অন্যায় করিনি। সত্যের শক্তি বড়, তাই মাথা উঁচু করে দাঁড়া। কিছুক্ষণ পর ঠাকুর অনিরুদ্ধ রায় এসে বসলেন। তার ডান দিকে শিবনাথ কাকা। ডাকা হলো গিরিধারী সাহা আর নিতাই মণ্ডলকে। দুজনেই মুখ গম্ভীর করে সামনে দাঁড়ালো। ঠাকুর গম্ভীর স্বরে বললেন, আজ এখানে সবাই জড়ো হয়েছে একটা গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য। অভিযোগ উঠেছে মেলার চাঁদার নামে জোর করা হয়েছে, আর দুই অনাথ ভাই বোনের জমি দখল করার চেষ্টা হয়েছে। আজ সত্যটা সবার সামনে আসবে। ঠাকুরমশাই, আমরা কোনো অন্যায় করিনি। আমরা শুধু গ্রামের মেলার জন্য চাঁদা চেয়েছি। সবাই যেমন দেয় তেমনি ওদের কাছেও চেয়েছিলাম। ঠাকুর শান্তভাবে ইশারা করলেন। তার লোক এগিয়ে এসে আগের রাতে শোনা কথাগুলো সবার সামনে বলল। অবৈধ ব্যবসার পরিকল্পনা, ভয় দেখিয়ে জমি ছিনিয়ে নেয়ার কথা, সব। চৌপালে গুঞ্জন উঠল। নিতাই ঘামতে লাগল। ঠাকুর কঠিন গলায় বললেন, এবার সত্য বলো, মিথ্যে বললে শাস্তি আরও কঠিন হবে।
কিছুক্ষণ নীরবতা। তারপর গিরিধারী মাথা নিচু করল। আমাদের ভুল হয়েছে। জমির লোভে আমরা অন্যায় করেছি। আমরা ওদের ভয় দেখিয়ে জমি নিতে চেয়েছিলাম। আমাদের ক্ষমা করুন ঠাকুরমশাই, লোভে পরে বড় ভুল করেছি। গ্রামবাসীরা হতবাক, অনেকে ফিসফিস করছে। এরা এতদিন আমাদের ভয় দেখিয়েছে। লোভের জন্য অনাথ দুই শিশুকে ভয় দেখানো খুব লজ্জার কাজ। আজ থেকে নিতাই আর এই গ্রামের প্রধান থাকবে না। আর গিরিধারী সাহা এই বছরের পুরো মেলার খরচ একাই বহন করবে। এটাই তার শাস্তি। গিরিধারী মাথা নিচু করে রইল। প্রতিবাদ করার সাহস হল না। তারপর ঠাকুর নির্দেশ দিলেন, এবার তোমরা দুজন অর্জুন আর মালতীর কাছে ক্ষমা চাইবে। গিরিধারী এগিয়ে এসে হাত জোর করল। আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি। নিতাইও একইভাবে মাথা নত করল। মালতী অবাক চোখে দাদার দিকে তাকালো। অর্জুন শান্তভাবে বলল, আমরা কাউকে শত্রু মনে করি না। আমরা শুধু চাই এই গ্রামে কেউ যেন অন্যায় না করে। চৌপালে করতালির শব্দ উঠল। গ্রামবাসীরা প্রথমবার বুঝল সত্যের পাশে দাঁড়ালে ভয় কাটে। আজকের দিনটা সবাই মনে রাখবে। এই গ্রামে অন্যায় চলবে না, আর দুর্বল মানুষকে কেউ ভয় দেখাবে না। বাতাস যেন হালকা হয়ে গেল। মালতীর চোখে জল, কিন্তু মুখে হাসি। আজ শুধু জমি নয়, তাদের সম্মানও রক্ষা পেল।